উপস্থিত অফিসারবৃন্দ, সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। সেটা হলো বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এ নিয়ে আমার মনে হয় কারোর মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই। রাষ্ট্র ও সমাজে মানুষ নানা রকম অপরাধে জড়িয়ে পড়ে। অর্থনৈতিক বৈষম্য স্বাভাবিকভাবেই এর অন্যতম একটি কারণ। এখানে একজন বক্তা বক্তব্যে বলেছেন, স্বাভাবিকভাবেই বেসিক ডিমান্ডগুলো যদি মানুষের পূরণ হয়, সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়, অনেক সমস্যাই এড়ানো সম্ভব হয়। সম্মানিত অফিসারবৃন্দ, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করে দেশের নাগরিকদেরকে একটা সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করতে আমরা বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে যা এর মধ্যে দেখেছেন, মিনিস্টার সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন। আমিও একটু উল্লেখ করতে চাই, এর অংশ হিসাবে সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিতকরণ করতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড আমরা এগুলো ইন্ট্রোডিউস করেছি। আপনারা দেখেছেন এগুলো। একই সাথে আমরা দেশের যারা আমাদেরকে ধর্মীয় গুরু বা আমরা যাদেরকে ধর্মীয় বিষয়ে আমরা যাদের সাথে কনসাল্ট করে থাকি, সে সকল ব্যক্তি, যেমন মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, এছাড়াও অন্য ধর্মেও যারা ধর্মীয় গুরু আছেন, তাদেরকেও আমরা একটা সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম তাদের মধ্যে আমরা শুরু করেছি। আমরা বর্তমান সরকার দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে চাই। এটি আমাদের লক্ষ্য, অর্থাৎ ধীরে ধীরে আমরা একটি ওয়েলফেয়ার স্টেট আমরা তৈরি করতে চাই। দেশকে বন্যা খরার অভিশাপ থেকে মুক্ত করতে আমরা ইতিমধ্যেই জনগণের শ্রমের বিনিময়ে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি এবং শুধু হাতেই নিইনি, আমরা কাজটি শুরুও করেছি। আমরা মনে করি খাল খনন পুনর্খননের মাধ্যমে পানি সংরক্ষণ নিশ্চিত করা গেলে কৃষকগণ যেমন সারা বছর মৌসুম অনুযায়ী ফসল উৎপাদনের সুযোগ পাবে, অপরদিকে খাল খননের মাধ্যমে অনেক মানুষ সাময়িক কর্মসংস্থানের পাশাপাশি নিজের মধ্যে পারস্পরিক সংহতি ও সমৃদ্ধি সৃষ্টিতেও একটি অবদান রাখবেন। এছাড়া প্রাকৃতিক কতগুলো বিষয় তো অবশ্যই আছে। পানির একটি বিশাল সমস্যা সারা দুনিয়াতে তৈরি হচ্ছে, এনার্জি সমস্যার পাশাপাশি। অফিসারবৃন্দ, সরকার পুলিশ বাহিনীর কল্যাণ নিশ্চিত করতেও আমরা সচেষ্ট। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। আমরা দেখেছি অতীতে, আপনারাও অনেকেই এক্সপিরিয়েন্স ফেস করেছেন। এখানে রেজা তার বক্তব্যে একটি কথা বলে গিয়েছে, আমরা চাই না এসব ঘটনা পুনরাবৃত্তি হোক। তবে এক্ষেত্রে সরকারের এই নীতি যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদেরও সহযোগিতা প্রয়োজন এবং সেই সহযোগিতা অবশ্যই হতে হবে আপনাকে দক্ষতা অনুযায়ী দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে। পুলিশের দায়িত্ব আমরা জানি। গতকালও আমরা আপনাদের ভেতর থেকে, পুলিশ সদস্যদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্য রেখেছেন, তার ভিতর থেকে এসেছে, সেই কথাটি আমি আজকে পুনরাবৃত্তি করতে চাই। পুলিশের দায়িত্ব কখনোই নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা প্রতিনিয়তই ব্যাপারটা দেখছি। একজন পুলিশ সদস্য দিন রাত, সপ্তাহে প্রতিটি দিন, এমনকি ছুটির দিনেও দায়িত্ব পালন করে থাকেন। তাই পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে অবশ্যই সরকার উদাসীন থাকতে পারে না, যেটি আপনাদেরও একটি ডিমান্ড আছে এরকম। সুতরাং আপনাদের প্রতিটি যৌক্তিক এবং প্রয়োজনীয় প্রত্যেকটি দাবি বর্তমান সরকার অবশ্যই একসাথে আমাদের পক্ষে সম্ভব না। পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়ন করা। সকল উপস্থিতিবৃন্দ, অফিসারবৃন্দ, দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে, এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়পরায়ণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে।
যথাসম্ভব এসব গুণগুলো অর্জন করতে পারলেই আপনারা নিজেরাই যে স্লোগান আজকে তৈরি করেছেন আজ এইবারকার পুলিশ সপ্তাহে, আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ, আমি মনে করি তাহলেই ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে এই স্লোগানটি সার্থক এবং সফল হবে। উপস্থিত অফিসারবৃন্দ, আমার এখন বক্তব্যের শেষ পর্যায়ে আমি নিয়ে এসেছি। আমি বুঝতেই পারছি স্বাভাবিকভাবে আমার নিজেরও হয় বেশি লম্বা মিটিং হলে কিছুটা ধৈর্যচ্যুতির একটা কারণ থাকে। 2 ঘন্টা হয়ে গিয়েছে আমাদের। এখানে একটি বিষয় আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, বা আমার কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হলো, আমার বক্তব্যে আমি উল্লেখ করেছি আমরা রাজনৈতিকভাবেও সংসদেও বিভিন্ন জায়গায় আমরা আমাদের অবস্থান থেকে, অর্থাৎ সরকার বা আমরা যারা সরকারের সরাসরিভাবে কাজ করছি, আমরা সংক্ষিপ্তভাবে একটি চিত্র বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরি। সেটি হচ্ছে, বর্তমান সরকার স্বাভাবিকভাবে যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা প্রায় প্রত্যেকটি সেক্টর খুব ভঙ্গুর অবস্থায় পেয়েছি। একটি যুদ্ধবিধ্বস্ত দেশে যখন দেশের জনগণ যখন যাত্রা শুরু করে, যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার যখন যাত্রা শুরু করে, সেরকম একটা অবস্থার মধ্যে আমরা এই দেশটিকে পেয়েছি। স্বাভাবিকভাবেই বর্তমানে দায়িত্ব থাকার কারণে আপনাদের সাথে যেরকম সরাসরি কথা বলার সুযোগ হচ্ছে, আপনাদের বিষয়গুলো জানার সুযোগ হচ্ছে, স্বাভাবিকভাবে আপনি আর্মির কথা বলেন, নেভির কথা বলেন, এয়ারফোর্সের কথা বলেন, অন্য প্রতিষ্ঠানের কথা বলেন, সেগুলোর ব্যাপারেও সরাসরিভাবে জানার সুযোগ হচ্ছে বা বিষয়গুলো দেখার সুযোগ হচ্ছে। একইভাবে স্বাস্থ্যের কথা বলেন, একইভাবে শিক্ষার কথা বলেন। কয়েকদিন আগে আমার কাছে অডিটর জেনারেল সাহেব এসেছিলেন। এটি আমি রাজনৈতিকভাবে উপস্থাপন করছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। আমি কাউকে রাজনৈতিকভাবে দোষারোপ করছি না। এদেশের নাগরিক আপনারা এদেশে বড় হয়েছেন, আপনাদের সন্তানরাও এদেশে বড় হচ্ছে, সেজন্যই আমি কথাগুলো তুলে ধরছি, একজন নাগরিক হিসাবে নয়। অডিটর জেনারেল সাহেব যখন আসলেন, উনি আমাকে কতগুলো ওনাদের রিপোর্টের অনেকগুলো বিষয় তুলে ধরলেন। কিছু পরে আমি দেখলাম পত্রিকাতেও এসছে, খুব সম্ভবত সেক্রেটারিয়েটে আপনাদের কারো অনেকেই ধারণা আছে, বিশেষ করে যারা ওই এলাকাতে কাজ করছেন বা আপনারা মনিটর করছেন সবকিছু দেখছেন, আপনার ধারণা আছে যে আমার অফিস থেকে সেক্রেটারি যে অফিসে আমি বসে, এখান থেকে বের হলেই সাংবাদিকরা নিচে থাকে, যেই বের হচ্ছেন তাকে জিজ্ঞেস করেন। খুব সম্ভব সেভাবেই বোধহয় কথাটা বের হয়েছে। অডিটর জেনারেল সাহেব আমাকে অনেকগুলো বলার মধ্যে আমি খুব আশ্চর্য হয়েছি। আগে পত্রিকায় পড়েছিলাম, স্বাভাবিকভাবে পত্রিকায় ওভাবে না থাকলে অডিটর জেনারেল যেহেতু অডিট করেছেন, পরিষ্কারভাবে কথাগুলো ফুটে উঠেছে বা বেরিয়ে এসেছে, উনি যেহেতু ইনভেস্টিগেট করেছেন। রূপপুর সম্পর্কে উনি বলেছিলেন আমাকে যে রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হচ্ছে, সেখানে ফুল ফার্নিশড কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে 80,000 টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে 80,000 টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। সেখানে ফার্নিচার যেহেতু ছিল, ড্রেসিং টেবিল কেনা হয়েছে। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা 30-35,000 টাকার দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে 4 থেকে 5 লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে অ্যাবাউট খুব সম্ভবত 14,000 কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে 96,000 কোটি টাকা। আসুন, একটি টানেল তৈরি করা হয়েছে, টানেলটির নাম কর্ণফুলী টানেল। এটি সম্পর্কে অনেকেরই আপনাদের পরিষ্কার ধারণা আছে। এই কর্ণফুলী টানেলটির খুব সময় আমি দেখিনি। কর্ণফুলী টানেলটি, এটা মিনিস্টার সাহেব বলতে পারেন, বোধহয় পার হয়ে গিয়ে ওপারে গেলে বোধহয় একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। এখানে কয়েক শত কোটি টাকা খরচ হয়েছে। একই সাথে ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য 50 কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। আচ্ছা, এবার বলি একটি ডিস্ট্রিক্টের কথা, পিরোজপুর ডিস্ট্রিক্টে 3টি আসন, 3টি আসনের
তিনজন সংসদ সদস্য এই সংসদ চলাকালীন সময় আমার কাছে এসেছিলেন কথা বলবেন। আমি খুব সংক্ষেপে শোনার পরে আমার মনে পড়লো যে কয়েক মাস আগে, আর 7-8 মাস আগে মনে হয় ঘটনাটি পত্রিকায় পড়েছিলাম, কিছুটা ধারণা ছিল আমার। তো আমি বললাম যে সংসদ চলছে, ব্যস্ত আপনারা সবাই, আমরা ব্যস্ত, শেষ হলে আমি আপনাদের সময় দিচ্ছি। শেষ হওয়ার পরে গত এক সপ্তাহ আগে আমি ওনাদেরকে টাইম দিয়েছিলাম, এটিও পত্রিকায় এসেছে, পরের দিন আমি নিজেও দেখলাম পত্রিকায় এসেছে। যাই হোক, পিরোজপুর জেলা, অনেকেরই হয়তো সেখানে আপনারা গিয়েছেন আপনাদের দায়িত্ব পালন করার সময় বা দায়িত্ব পালন করেছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের ব্যাপারে ওনারা এসেছিলেন। স্বাভাবিকভাবে এলজিআরডি যেহেতু ভিতরে রাস্তাঘাটগুলো তৈরি করে মানুষের কষ্ট হচ্ছে, গত প্রায় 1 বছর ধরে কাজ সব বন্ধ আছে, উন্নয়ন করার কাজ, ফলে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। সেই জন্যই ওনারা এসেছিলেন যে কি করে কাজ শুরু করা যায়। আমি ওখানে সেক্রেটারি ছিলেন, মিনিস্টার ছিলেন। আমি কথা প্রশ্নতে গিয়ে জানতে পারলাম যে সেখানে শুধু এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে, নেই। এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। এইটা নিয়ে সমস্যাটা, কিভাবে এই সমস্যাটাকে, জটটাকে ছুটিয়ে মানুষের জন্য কাজ করা যায়, রাস্তাঘাট নির্মাণ করা যায়। একটি ডিপার্টমেন্ট থেকে 3500 কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে 6000 কোটি টাকা নেই। এই কয়েকটি ঘটনা অডিটর জেনারেল এবং এই যে পিরোজপুরের ঘটনাটি আপনাদের সামনে আমি এই জন্য তুলে ধরলাম। এরকম আরো অনেক ঘটনা আছে, ঘটনাগুলি ঘটেছে, বাট বাস্তবতা হচ্ছে বাস্তবতাই। আমরা ছেলেও বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারবো না, নিতেই হবে আমাদেরকে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা আপনাদের কতগুলো সমস্যার কথা বলেছেন, আবাসন সমস্যার কথা বলেছেন, ট্রান্সপোর্টেশনের কথা বলেছেন, আপনারা আইটির জন্য যেটা এখানে একটি নতুন ইউনিটের কথা বলেছেন, এগুলোর জন্য অর্থ প্রয়োজন। দেখুন, আমি বা মিনিস্টার সাহেব আমরা যেই দায়িত্বে বসে আছি, আমরা কিন্তু চাই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য, অন্তত অ্যাড্রেস করার জন্য আমরা চাই। স্বাভাবিকভাবে কেন আমরা চাইবো না? আমরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারি, আপনারা আপনাদের যে নিত্যদিনকার সমস্যা, মানুষকে বেটার সার্ভিস দেওয়ার, সেটা আপনারা বেটারভাবে অ্যাড্রেস করতে পারবেন। কিন্তু এই লিমিটেশনের জন্য, আপনারা অনেক লিমিটেশনের জন্য হয়তো আশানুরূপ সার্ভিস দিতে পারছেন না। আমি যে ঘটনাগুলো বলছি তার মাধ্যমে আমি বলতে চাইছি যে আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে ঋণ পড়েছে। যে যমুনা ব্রিজ পাশের দেশে, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15,000 কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56,000 কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম, আমরা অনেক বেটার কিছু করতে পারতাম। বাট আমাদেরকে যেমন করতে হবে, আমরা অ্যাভয়েডও করতে পারবো না, এটাও বাস্তবতা।